আমার ভাবি প্রতিদিন আমাকে 1 কেজি মসুর ডাল আনতে বলতেন, কিন্তু আমি অবাক হতাম যখন ভাবি সেই ডাল রান্না না করেই নিজের বেডরুমে নিয়ে যেতেন এবং তারপর বাইরে এসে বলতেন যে ডাল খুব ভালো ছিল। একদিন ভাবির রহস্য জানার জন্য আমি আমার ছোট বোনকে ভাবির ঘরে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর যখন বোন মুখে ভয় নিয়ে বাইরে এল, তখন আমি হতবাক হয়ে গেলাম। সেই দিন শীতল ভাবি আমাকে 1 কেজি মসুর ডাল আনতে বলেছিলেন। যখন আমি সেই ডাল নিয়ে বাড়ি ফিরলাম, ভাবি ব্যাগটি আমার কাছ থেকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি অবাক হয়ে গেলাম ভাবি কেন এমন করছেন। আধা ঘন্টাও হয়নি যখন আমার ভাই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তার শরীর খারাপ ছিল এবং আমি আমার ঘরেই বসেছিলাম। ভাইকে দেখে আমি তাড়াতাড়ি তার কাছে এলাম। আমি তার চিন্তায় পড়ে গেলাম, কিন্তু তিনি বললেন, কিছুক্ষণ বিশ্রাম করব, ভালো হয়ে যাব। তারপর ভাই তার ঘরে যাওয়ার জন্য দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভাই কিছু সন্দেহ করলেন এবং দরজা ধাক্কাতে শুরু করলেন, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না। ভাই আমাকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শীতল কোথায় এবং দরজা ভিতর থেকে কেন বন্ধ? আমি ভয়ে বললাম, ভাই, ভাবি তো ঘরেই আছেন, হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। ভাই জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন এবং বললেন, শীতল, দরজা খোলো তাড়াতাড়ি। কিন্তু ভাবি কোনো উত্তর দিলেন না। আমি ভাইয়ের হাত ধরে তাকে বাইরে বারান্দায় নিয়ে এসে বললাম, আপনি এখানে বসুন, আমি দরজা খুলে দিচ্ছি। এখন আমি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম এবং সঙ্গে সঙ্গে বলতে লাগলাম, ভাবি, দরজা খোলো, ভাই বিশ্রাম করতে বাড়ি এসেছেন, তার শরীর ভালো নেই। কিন্তু ভিতরে এত শান্তি ছিল যে কোনো নড়াচড়া হচ্ছিল না। আমি ভাইয়ের পাশে এসে বসে গেলাম। তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। আমি বললাম, ভাই, আপনি আমার ঘরে বিশ্রাম নিন, হয়তো ভাবি ঘুমিয়ে পড়েছেন। নিশাও তো ঘুমাচ্ছে। ভাই মাথা নাড়িয়ে বললেন, তুমি এখান থেকে যাও, তুমিও বিশ্রাম করো। কিন্তু আমি ভাইয়ের পাশে বসেই থাকলাম। তখন ভাইয়ের ঘরের দরজা খুল এবং ভাবি ল্যাংড়াতে ল্যাংড়াতে বাইরে বেরোতে লাগলেন। ভাই রাগে উঠে চিৎকার করে বললেন, ঘর ভিতর থেকে বন্ধ কেন ছিল? তুমি জানো না, আমি আমার নির্দোষ বোনদের তোমার কাছে রেখে কাজে যাই। তুমি তো প্রতিদিনই এসব করছ। তুমি আমার বোনদের নিজের মনে করোইনি। আমি নিজে 16 বছর বয়সী ছিলাম এবং খুবই ভীতু মেয়ে ছিলাম। ভাইয়ের রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম। তবুও আমি এগিয়ে গিয়ে বললাম, ভাই, আপনি ভুল ভাবছেন। ভাবি কখনো আমাদের বিরক্ত করেননি। তিনি মায়ের মতো আমাদের যত্ন নেন। হয়তো আজ ভাবির শরীর খারাপ, তাই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমার কথা শুনে ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজে ঘরে চলে গেলেন। ভাবির চোখে জল এসে গেল এবং আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ধন্যবাদ স্নেহা। আমি বললাম, ধন্যবাদকে মেরে ফেলো, তাড়াতাড়ি চল ভাবি, রান্নাঘরে গিয়ে ডাল রান্না করি। ভাবি এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, স্নেহা, ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি তোমার ঘরে গিয়ে পড়াশোনা করো। ভাবি ল্যাংড়াতে ল্যাংড়াতে রান্নাঘরে চলে গেলেন। আমি অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কেন ভাবি আমাকে মিথ্যা বললেন যে তিনি ডাল খেয়ে নিয়েছেন? কারণ আমি নিজের চোখে দেখেছি যে তিনি কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে গেছেন। আমি আমার ঘরে গিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘাবড়ে গিয়ে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার সঙ্গে সঙ্গে নিশাও জেগে গেল এবং আমরা দুজন রান্নাঘরে গিয়ে ভাবির সাহায্য করতে লাগলাম। আজ ভাবিও খুবই অস্থির এবং চিন্তিত মনে হচ্ছিলেন। ভাইও রান্নাঘরে এসে গেলেন। এখন ভাইও রিল্যাক্সড লাগছিলেন এবং ভাবির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। আমি ভেবে সব উপেক্ষা করলাম যে এটা সব আমার মনের ভুল। সকালে তাড়াতাড়ি উঠে কলেজের জন্য প্রস্তুত হলাম এবং ভাইয়ের সঙ্গে চলে গেলাম। অফিসে যাওয়ার সময় ভাই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমি এবং নিশা একই কলেজে পড়তাম। তার প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই তার ছুটি চলছে, আর আমি দ্বিতীয় বর্ষে ছিলাম এবং আমার পরীক্ষার জন্য এখনও 3 মাস বাকি ছিল। কলেজ থেকে বাড়ি আসার জন্য আমি বাসে যাতায়াত করতাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, তখন মনে হলো ভাবি আমার অপেক্ষায় বসে আছেন। তিনি আমাকে দেখে সঙ্গে সঙ্গে বললেন, স্নেহা, তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে আমাকে 1 কেজি মসুর ডাল এনে দাও। তারপর তিনি তার ঘর থেকে টাকা আনতে গেলেন। ভাবির ল্যাংড়ানিও চলে গিয়েছে। আমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ভাবির কাছে গেলাম। শীতল ভাবি থেকে টাকা নিয়ে 1 কেজি মসুর ডাল নিয়ে এলাম। আজ আমি ভাবিকে ব্যাগটা দিতে দিতে বললাম, ভাবি, আজ দয়া করে ডাল ভাত রান্না করে দিয়েন। আমার ভাবির মুখের রং এক মুহূর্তের জন্য ফিকে হয়ে গেল। তারপর তিনি হ্যাঁ বলে মাথা নাড়লেন এবং ডাল নিজের ঘরে নিয়ে গেলেন। আমার খুবই অদ্ভুত লাগল যে কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যাওয়া কে করে। তবুও এসব ভাবতে ভাবতে নিজের ঘরে গিয়ে পড়তে বসলাম। সন্ধ্যায় ভাই অফিস থেকে এলেন। তখন আমার এবং নিশার জন্য খাবার নিয়ে এলেন। ভাইয়ের আওয়াজ শুনে ভাবিও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন এবং আবার ল্যাংড়াতে ল্যাংড়াতে চলতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম যে আগে তো ভাবির পায়ের ল্যাংড়ানি চলে গিয়েছিল, এখন আবার কেন ল্যাংড়াচ্ছেন? আমার ভাবির ওপর সন্দেহ হল যে হয়তো ভাইকে দেখানোর জন্য নাটক করছেন। কিন্তু যখন আমি ভাবির মুখের দিকে তাকালাম, তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি অনেক কষ্টে আছেন। আমি আমার চিন্তা সঙ্গে সঙ্গে পাল্টে নিলাম এবং ভাবির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার পায়ে কি হয়েছে? তখন তিনি চুপ হয়ে গেলেন।
ভাই খুবই ক্ষুধার্ত ছিলেন, তাই ভাবি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলেন। আমি প্রায়ই রান্নাঘরে ভাবির সাহায্য করতাম, আজও সাহায্য করতে গেলাম। আমি বললাম, ভাবি, ডাল ভাতের কথা ভেবে অনেক ক্ষুধা লেগেছে। ভাবি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন এবং বললেন, আজ তো আমি আলুর তরকারি রান্না করেছি, ডাল তো আমি অনেক আগেই খেয়ে নিয়েছি। খুব ভালো ডাল ছিল। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার মন খারাপ হয়ে গেল এবং সবকিছু ছেড়ে নিজের ঘরে চলে গেলাম। আমি আমার চিন্তায় মগ্ন ছিলাম, কিন্তু নিশাকে দেখে একদম চমকে উঠলাম, কারণ সে তার পুরানো প্রথম বর্ষের বই খুলে বসেছিল। আমি তাকে বললাম, যখন পড়ার সময় ছিল তখন তো পড়তে চাইনি, এখন এই পড়ার কি উপকার? আমি নিশার থেকে বইগুলো ছিনিয়ে নিতে হাত বাড়ালাম, তখন সে আমার হাত ছটকা দিয়ে সরিয়ে দিল এবং রেগে বলল, আমার জীবন থেকে দূরে থাকো। সবসময় আমার মা হওয়ার চেষ্টা করো না। তুমি শুধু আমার থেকে 2 বছর বড়, 20 বছর নয়, যে আমার সব ব্যাপারে নাক গলাও। নিশার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। নিশা কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেনি। আমি তাকে ছেড়ে ভাইয়ের কাছে এসে বসে পড়লাম। ভাই আমার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আমার সব মনোযোগ ভাবির টাঙ্গের দিকে ছিল। তিনি ভাইয়ের সামনে আসতে এড়িয়ে চলছিলেন এবং অনেক কষ্টে চেষ্টা করছিলেন যাতে তিনি ল্যাংড়াতে ল্যাংড়াতে না চলেন। ভাই আমাকে গুম হয়ে থাকতে দেখে চিন্তার কারণ জানতে চাইলেন। আমি কিছু না ভেবে ভাইকে বললাম যে নিশা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এটা শুনে ভাই অবাক হলেন। তারপর তিনি নিশাকে ডাক দিয়ে বললেন, তুমি সবসময় ঘরে কেন ঢুকে থাকো? বাইরে এসে আমাদের সঙ্গে কেন বসো না? ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই নিশা জোরে জোরে কাঁদতে লাগল। সে বলল, বাবা তো এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাকে পথের ধাক্কা খাওয়ার জন্য ছেড়ে গেছেন। ভাই বলেন ঘরে বসো না, ভাবি বলেন বাড়ির কাজ করো, আর আমার বোন তো আমার শত্রুই হয়ে গেছে। ভাইয়া নিশার অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তিনি উঠে নিশাকে গলায় জড়িয়ে ধরে বললেন, নিশা, তুমি জানো আমি সবসময় তোমাকে আমার মেয়ে মনে করি, তাহলে কেন তুমি এমন কথা ভাবছ? নিশা কোনো কথা না বলে কাঁদতে লাগল। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ সে তার চোখের পানি মুছে আমাদের কাছে ক্ষমা চেয়ে তার ঘরে চলে গেল। ভাইয়া ভাবিকে ডেকে বললেন, শীতল, নিশা ঘরেই থাকে, তবুও কেন সে এত বিরক্ত? ভাবির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ভীত দেখাচ্ছিলেন। তিনি বললেন, সুনীল, নিশা সবসময় ঘরে বসে থাকে। আমি 1-2 বার বলেছিলাম যে বাড়ির কাজে সাহায্য করতে, হয়তো সে আমার কথায় কষ্ট পেয়েছে। ভাইয়া কিছু ভাবতে লাগলেন এবং আমার মনে হল শীতল ভাবি আমাদের কিছু লুকাচ্ছেন। পরের দিন ভাইয়া আমাদের জন্য টিভি, ভালো সিনেমা, বই এবং নভেল নিয়ে এলেন এবং নিশার হাতে দিলেন। তারপর ক্যারম বোর্ড ভাবির হাতে দিয়ে বললেন, শীতল, তুমি আর স্নেহা ক্যারম খেলো। ভাবিও হাসলেন। আমি যখন ঘরে ঢুকলাম তখন নিশা খুবই উত্তেজিত ছিল। সে বলল, এখন আমি সারাদিন সিনেমা দেখ, তুমি পড়াশোনায় মন দাও। ভাইয়া নিশার জন্য শিশুদের সিনেমাও নিয়ে এসেছিলেন। আমি দেরি করে পর্যন্ত পড়াশোনা করতাম। একদিন আমি পড়ছিলাম, তখন ভাবিকে তাদের ঘর থেকে বের হতে দেখলাম। তিনি দ্রুত ছাদে চলে গেলেন। এত রাতে ছাদে কি করতে গেলেন জানি না। আমি চিন্তিত হয়ে বাইরে তাকিয়ে দেখতে লাগলাম। 1 ঘণ্টা পর ভাবি তাদের ঘরে ফিরে এলেন। কলেজ থেকে ফিরেই ভাবি আমাকে টাকা দিয়ে আবার 1 কেজি মুসুর ডাল আনতে পাঠালেন। আমি যখন কাপড় পরিবর্তন করতে ঘরে গেলাম, দেখলাম নিশা আবার প্রথম বর্ষের বই পড়ছে। আমাকে দেখে সে চমকে উঠল এবং বিষহ ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম, আগে ভাবির ডাল নিয়ে আসি, তারপর নিশার ব্যাপার দেখ। ডাল নিয়ে এলে ভাবি ব্যাগটা নিয়ে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। আমি সবকিছু উপেক্ষা করে নিশার খবর নিতে ঘরে গেলাম। নিশা বলল, স্নেহা, ভাবিকে এই ডাল আনতে বারণ করো। তার কথা শুনে আমি অবাক হলাম এবং জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? নিশা তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে এমন কিছু বলল যাতে আমার মাথা ঘুরে গেল। নিশা বলল, ভাবি আমাদের থেকে লুকিয়ে বাড়ি থেকে বের হন এবং সেই জন্য তার পায়ে চোট লাগে। আমি নিশাকে কসম দিয়ে বললাম, আপাতত এই কথা কাউকে বলবে না। আমি বললাম, কাল যখন আমি ভাবিকে ডাল দেব, তুমি তার ঘরে লুকিয়ে দেখো তিনি ডাল কিভাবে খান এবং কেন ল্যাংড়ান। নিশা আমার কথা মেনে নিল এবং পরের দিন আমি আমার মাথায় পুরো পরিকল্পনা ঠিক করে নিলাম। বাড়ি ফিরলে ভাবি আমার অপেক্ষা করছিলেন। আমি ভাবিকে বললাম, ডালের দাম বেড়ে গেছে, আরও কিছু টাকা দিতে হবে। ভাবি হাসলেন এবং বললেন, আমি এখনই এনে দিচ্ছি। নিশা ভাবির ঘরে লুকিয়েছিল। আমি ডাল নিয়ে এলাম। ভাবি আনন্দের সঙ্গে ডাল নিয়ে তাদের ঘরে চলে গেলেন। আমি বারান্দায় অস্থিরভাবে হাঁটছিলাম। 1 ঘণ্টা পর ভাবির ঘরের দরজা খুলল এবং তিনি ল্যাংড়াতে ল্যাংড়াতে বের হলেন। তারপর ভাবি রান্নাঘরে চলে গেলেন এবং নিশাও তাদের ঘর থেকে বের হয়ে এল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে নিশাও ল্যাংড়াতে ল্যাংড়াতে চলছিল। আমি নিশার হাত ধরে জিজ্ঞেস করলাম, নিশা, কি জানতে পারলে? নিশা উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে বলল, স্নেহা, আমি তোমাকে আগেই বলেছি, ভাবি আমাদের থেকে লুকিয়ে বাড়ি থেকে বের হন। সেই জানালা দিয়ে বের হওয়ার সময় তার পায়ে চোট লাগে, তাই ভাবি ল্যাংড়াতে ল্যাংড়াতে চলেন। আমিও জানালা দিয়ে বের হয়ে ভাবির পিছনে যেতে চেয়েছিলাম, কিন্তু চোটের কারণে ফিরে এসেছি। সব শুনে আমি নিশাকে নিয়ে চুপ হয়ে গেলাম এবং ভাবলাম,
এখন সত্যি জানাটা জরুরি। নিশা এবং ভাবির আচরণ আমাকে অদ্ভুত লাগছিল। তারপর একদিন যখন ভাবি ঘর থেকে বের হলেন এবং ল্যাংড়াতে ল্যাংড়াতে চলতে লাগলেন, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাবি, ডাল কোথায় গেল? ভাবি বললেন, আমি তো খেয়ে ফেলেছি। খুব ভালো ডাল ছিল। এটা শুনে আমি চুপ হয়ে গেলাম এবং ভাবি ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির কাজ করতে লাগলেন। ভাবি ছাদে অনেকক্ষণ ছিলেন। আমি তার পেছনে পেছনে ছাদে গেলাম। সিঁড়িতে উঠতে উঠতে ভাবির কথা শুনলাম। ভাবি নিশাকে খুব বকছিলেন এবং নিশা কাঁদছিল। আমার বোনের জন্য মন ভেঙে গেল। আমি ছাদে পৌঁছালে ভাবি আমাকে দেখে ভয় পেলেন। তিনি নিশাকে জড়িয়ে ধরে বললেন, ক্যারম খেলবে না তোমার ভাবির সঙ্গে? নিশা তার চোখ মুছে হাসার চেষ্টা কর। আমি নিশার হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম। ঘরে এসে আমি জিজ্ঞেস করলাম, ভাবি তোমাকে কেন বকছিলেন? নিশা ভয় পেল এবং বলল, না, ভাবি কেন আমাকে বকবেন? তিনি তো আমাকে খুব ভালোবাসেন। আমি বললাম, নিশা, আমাকে তোমার সাহায্য প্রয়োজন। আমি ভাবির রহস্য জানতে চাই। তুমি যা আমাকে বলেছ তা শুধু তোমার কল্পনা, কিন্তু আমি চাই তুমি আমাকে প্রমাণ দাও। নিশা হাসিমুখে বলল, স্নেহা, আমি তোমার সঙ্গে আছি। পরের দিন আমি আমার পরিকল্পনা মাথায় নিয়ে ফিরলাম। বাড়ি পৌঁছালে ভাবি আমাকে ডাল আনতে বললেন। আমি নিশাকে বুঝিয়ে দিলাম, যখন ভাবিকে ডেকে বলবো, তুমি তার ঘরে লুকিয়ে যেও। নিশা রাজি হল। আমি ভাবিকে ডেকে বললাম, ভাবি, ডাল মহঙ্গা হয়েছে, কিছু টাকা আরও দিতে হবে। ভাবি হাসলেন এবং বললেন, এতে কি হয়েছে, আমি এখনই এনে দিচ্ছি। নিশা ভাবির ঘরে লুকিয়েছিল। আমি ভাবিকে ডাল দিলাম এবং তিনি আনন্দের সঙ্গে তাদের ঘরে চলে গেলেন। আমি বারান্দায় অস্থিরভাবে হাঁটছিলাম। 1 ঘণ্টা পর ভাবির ঘরের দরজা খুল এবং তিনি ল্যাংড়াতে ল্যাংড়াতে বের হলেন। তারপর ভাবি রান্নাঘরে চলে গেলেন। নিশাও তাদের ঘর থেকে বের হয়ে এল। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে নিশাও আজ ল্যাংড়াতে ল্যাংড়াতে চলছিল। আমি নিশার হাত ধরে জিজ্ঞেস করলাম, নিশা, কি জানতে পারলে? নিশা উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে বলল, স্নেহা, আমি আগেই বলেছি, ভাবি আমাদের থেকে লুকিয়ে বাড়ি থেকে বের হন। সেই জানালা দিয়ে বের হওয়ার সময় তার পায়ে চোট লাগে, তাই ভাবি ল্যাংড়াতে ল্যাংড়াতে চলেন। আমিও জানালা দিয়ে বের হয়ে ভাবির পিছনে যেতে চেয়েছিলাম, কিন্তু চোটের কারণে ফিরে এসেছি। সব শুনে আমি আরও চিন্তিত হয়ে গেলাম। আমি ভাবির রহস্য জানার জন্য প্ল্যান করতে লাগলাম। আমি নিশাকে কসম দিলাম যেন সে ভাইয়াকে কিছু না বলে। সে বলল, আমি কি পাগল যে ভাইয়ের ঘর নষ্ট করব? আমি নিশাকে একটি বই দিয়ে বললাম, তুমি এটা পড়ো। আমি তার মন অন্যদিকে ঘোরাতে চাইছিলাম, কিন্তু আমি নিজেই এই দোটানায় পড়ে গেছি যে ভাবির বিষয়ে ভাইয়াকে বলব কিনা। ভাবি আমাদের সঙ্গে ভালো থাকেন, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে প্রতারণা করছেন। এইসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, যখন ভাইয়ার চিৎকার শুনে জেগে উঠলাম। আমি ভয় পেয়ে উঠলাম এবং বারান্দায় গেলাম। তখন দেখলাম ভাইয়া, ভাবি এবং নিশা সেখানে। মনে হলো নিশা ভাবির সত্যি কথা ভাইয়াকে বলে দিয়েছে, তাই তিনি ফোনে রাগ করছেন। আমাকে দেখে ভাইয়ার আগে বললেন, স্নেহা, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু তুমি এটাকে সামলাতে পারনি। ভাইয়া নিশার দিকে ইঙ্গিত করছিলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া, কি হয়েছে? ভাইয়ার চোখে পানি চলে এসেছিল। তুমি নিশার থেকে এটা জেনে আমাকে বলো যে ছাদেকে ছিল, যাকে নিশা দেখতে গিয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জোরে নাসূচক মাথা নেড়ে বললাম, ভাইয়া, আমাদের নিশা এমন নয়। নিশ্চয়ই আপনি কোনো ভুল বোঝাবুঝি করছেন। ভাবিও এগিয়ে এসে বললেন, সুনীল, আপনি প্রমাণ ছাড়া এত রেগে যাবেন না। মেয়ে মানুষ, ঠিক হয়ে যাবে। ভাইয়া এখন ভাবিকে ঘুরে ঘুরে দেখছিলেন। তিনি বললেন, বিয়ের প্রথম দিনেই তোমাকে বলেছিলাম, এ 2 মেয়ে শুধু আমার বোন নয়, আমি তাদের আমার মেয়েও মনে করি। তুমি তাদের মা হয়ে যত্ন করবে। আমি নিশার হাত ধরে তাকে আমাদের ঘরে নিয়ে গেলাম। আমি নিশাকে জিজ্ঞেস করলাম, সত্যি সত্যি বলো, কি ব্যাপার? সে কাঁদতে কাঁদতে বলল, ভাবি চান আমরা তাদের স্বামীর বাড়ি ছেড়ে চলে যাই, তাই তিনি এসব করে আমাদের ভাইয়ার নজরে খারাপ বানাতে চাইছেন। আমি বললাম, তুমি চিন্তা করো না, যারা আমাদের জন্য ফাঁদ পাচ্ছে তারাই সেই ফাঁদে পড়বে। পরের দিন আমি ভাইয়ার সঙ্গে কলেজ যেতে লাগলাম। ভাইয়া অনেকটাই চুপ ছিলেন, তার চোখে রাগ স্পষ্ট ছিল। আমি বললাম, ভাইয়া, আজ অফিস থেকে আধা ছুটি নিয়ে আমাকে কলেজ থেকে নিতে আসবেন। আমি একটা সত্যি আপনার সামনে তুলে ধরতে চাই। ভাইয়া কিছু না বলে চলে গেলেন, কিন্তু তার দয়া ছিল যে তিনি আমাকে নিতে আসলেন। আমি বললাম, আপনি বাইরে থাকবেন যতক্ষণ না আমি সংকেত দিয়ে ডাকি। আমি বাড়ি যেতেই ভাবি ডাল আনার অর্ডার দিলেন। কিছুক্ষণ পর যখন আমি ডাল আনতে বের হলাম, তখন ভাইয়া এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, আপনি চুপ থাকুন, আজ সবকিছু আপনার সামনে স্পষ্ট হবে। আমি ডাল নিয়ে বাড়ি ফিরলাম। ভাবি আমার হাত থেকে ডালের ব্যাগ নিয়ে ঘরে চলে গেলেন। আমি এটাই অপেক্ষা করছিলাম। আমি দ্রুত বাইরে এসে ভাইয়াকে নিয়ে ঘরে গেলাম। আমি বললাম, ভাইয়া, আপনার ঘরের দরজা খুলুন। ভাইয়া দরজা খুললেন এবং আমরা ভিতরে ঢুকলাম। ভাবি ঘরে ছিলেন না, তাদের ঘরের গোপন জানালা খোলা ছিল। ভাইয়া সেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন, ভাবি দ্রুত কোথাও যাচ্ছিলেন। ভাইয়া জানালা দিয়ে লাফ দিলেন। আমি আর নিশাও মুশকিল করে জানালা দিয়ে নামলাম।
আমরা তিনজন ভাবির পেছন পেছন দূরে একটা নির্জন জায়গায় পৌঁছালাম। সেখানে এক সন্ন্যাসীর ঘর ছিল, যেখানে মানুষ তাবিজ বানাতে আসত। ভাবি পিছনে তাকিয়ে আমাদের দেখে রং হারিয়ে ফেললেন। ভাইয়া এগিয়ে গিয়ে ভাবির হাত ধরে বাড়ি নিয়ে এলেন। ভাইয়া অনেক রেগে গিয়েছিলেন। তিনি বললেন, শীতল, আজ আমি সবকিছু নিজে দেখেছি, তাই মিথ্যা বলার কোনো মানে নেই। আমাকে সব সত্যি বলো। ভাবি বললেন, সুনীল, ঈশ্বর জানেন, আমি আপনার এই দুই বোনকে আমার মেয়ের মতোই মনে করেছি, কিন্তু তাদের কারণে আপনি মনে করতেন আমি তাদের খেয়াল রাখি না। তাদের কারণে আপনি আমাকে বকাবকি করতেন। তখন আমি মনে করতাম হয়তো আপনি আমাকে ভালোবাসেন না এবং আমাকে তালাক দেবেন। আমি আমার বড় বোনের সঙ্গে এই বিষয়ে কথা বললাম। তিনি বললেন, একজন সাধু আছেন, যার মন্ত্র খুব শক্তিশালী। সেই মন্ত্রের কারণে স্বামী হাতের মুঠোয় চলে আসে। তাই আমি আপনাদের লুকিয়ে তার সভায় যেতে লাগলাম। সাধু বলেছিলেন, পুরো 30 দিন 1 কেজি মসুর ডালের উপর মন্ত্র করতে হবে এবং সেই ডাল নদীর ধারে ফেলে দিতে হবে। আমি এভাবে 25 দিন পার করে ফেলেছি। আমি যখন আপনাদের চলে যাওয়ার পর মন্ত্র করতাম, তখন নিশার দিকে খেয়াল রাখতে পারিনি। নিশা আমাদের এলাকার বখাটে ছেলে রবির প্রেমে পড়েছিল এবং তাদের মধ্যে চিঠির বিনিময় চলত। আমি নিশার উপর সন্দেহ করেছিলাম, তাই আমি রাতের বেলা উঠে ছাদে যেতাম। তখন আমি রবির চিঠি দেখেছিলাম। তাতে সে নিশার অনেক প্রশংসা করেছিল। আমি সেই চিঠি নিশাকে দেখিয়ে বলেছিলাম, আমি তোমার সত্যি ভাইয়াকে বলে দেব, তাই সময় থাকতে সরে যাও। কিন্তু নিশা আমাকে তার শত্রু মনে করেছিল। আমি ঠিক করেছিলাম 30 দিন পর এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং আমার মন্ত্র সফল হবে। কিন্তু এই ব্রত পূর্ণ হওয়ার আগে আপনি আমার রহস্য জেনে গেছেন। আমি আপনাকে মাফ চাইছি, নিশার খেয়াল রাখতে পারিনি। আমি নিশার দিকে তাকিয়ে দেখলাম, সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভাইয়া এগিয়ে এসে নিশার মাথায় হাত রেখে বললেন, মেয়ে, যদি রবি ভালো ছেলে হতো, আমি নিজেই তার সঙ্গে তোমার বিয়ে দিতাম। কিন্তু সে খুব খারাপ ছেলে। এলাকার সব মেয়ের প্রতি তার নজর আছে। নিশা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাড়িতে একাকিত্ব ছিল, যার কারণে আমি ভুল পথে চলেছি। আসলে রবির প্রতি আমার কোনো আগ্রহ নেই। ভাইয়া হেসে দিলেন। তার মাথার ভার যেন কমে গিয়েছিল। তারপর তিনি আমাদের ঘরে পাঠিয়ে দিলেন। আমি বললাম, ভাইয়া, আপনি ভাবিকে কিছু বলবেন না, তিনি আমাদের মার মতো। ভাবি কাঁদতে কাঁদতে আমাদের বোনদের গলায় জড়িয়ে ধরলেন এবং আবার আমাদের বাড়িতে ভালোবাসার আনন্দময় পরিবেশ ফিরে এল। বন্ধুরা, আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজান যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে।